সরকার প্রধান হয়ে গণতন্ত্রের যে ফার্স্ট অ্যান্ড প্রাইমারি টু কম্পোনেন্ট, অর্থাৎ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এটার ধারের কাছ থেকে আমি গেলাম না। আমি যদি থার্ড কম্পোনেন্ট বলি, অর্থাৎ যে কোনো পরিবর্তন এবং রিফর্মের জন্য জনগণের অংশগ্রহণ এবং জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে, আমি তারও ধারে কাছ থেকে গেলাম না। আমি সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য থেকে কতিপয় বয়োজ্যেষ্ঠ নেতাকে এনে তাদের নিয়ে সংস্কারের নাটক করলাম, করে আমি ইন্সপায়ারেশনাল ভাষণ দিলাম, এবং যা একটা বড় অংশই মিথ্যা। এক লাইনে বলতে হবে আমি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য এসেছি, কিন্তু আমি নিজে গণতান্ত্রিক পন্থায় না হেঁটে, জবাবদিহিতার ধারে কাছ থেকে না যে, জনগণের পার্টিসিপেশন নিশ্চিত না করে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমি আমার নিজ কাজে ফিরে যাব। দিস ইজ হোয়াট ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেজেন্ট বাস্তবতা। এই ইউনূস গভর্নমেন্ট, যাকে হাইয়েস্ট ম্যান্ডেট সব পলিটিক্যাল পার্টি দিয়েছে, তার পিএসদের নামে যখন শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে, ওনার মুখ থেকে তো একটি কথাও শোনা যায় না। যেই ইন্টারিম, যাকে আমরা জাতির কাস্টোডিয়ান বানিয়েছিলাম, তিনি যখন সারা বাইরে গিয়ে এই দেশ জালিয়াতের দেশ বলে গোটা জাতিকে জালিয়াত বানিয়ে দেয়, আর একটা পিতা তার সন্তান যতই খারাপ হোক অন্য দেশে গিয়ে বলে না যে আমার ছেলে খারাপ, সে ঘরে এনে শাসন করে, এটা একটা কাস্টম। তাহলে আমি এই সমালোচনাগুলো করব, এইটা করার অধিকার আমাকে দিতে হবে, এবং আমার সমালোচনায় যদি শাসকরা সংশোধিত হয়, আলহামদুলিল্লাহ, আমি সেই সংশোধিত শাসক, সংশোধিত রাজনীতিটাই দেখতে চাই, এবং তার জন্যই আমি আশাবাদী হতে চাই, এবং তার জন্যই নির্বাচন। কাকে ক্ষমতায় চাইছে সেটার জন্য নাকি অনেক কিছু নির্ভর করছে, ভারত কি চাইছে, এইটা মানে আপনার কাছে কি মনে হয়? আমরা কি আসলে আমি মনে করি যে বাংলার মানুষ মানে পোরখাওয়া মানুষ, তো সবসময় সন্দেহের চোখে দেখে এবং সবসময় নিজেকে ক্ষমতাহীন মনে করে ওর শক্তি বোধহয় এটার উপরে প্রভাব ফেলে। এইটা মানে সবাই এটা বুঝে যে এটার একটা টেকনিক্যাল গ্রহণযোগ্যতা আছে, আর একটা জনমানুষে এটা গ্রহণযোগ্যতার ব্যাপার রয়েছে। জনমানুষে যদি গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে যেই জিতুক না কেন টেকনিক্যালি, সে কার্যকরভাবে দেশ শাসন করতে পারবে না। এইটা কারণ আমরা তো এটা গত 15 বছরে শিখেছি। সেটা হলো যে আপনি যদি ভোটহীন ভাবে, রাতের ভোট দিনে করে নাকি দিনের ভোট রাতে করে, যদি দামি ইলেকশন করে অথবা বিনা ভোটে 50% করে 100, তাহলে আপনার নৈতিক ভিত্তি থাকে না। ওই নৈতিক ভিত্তি যদি না থাকে, দেশে শাসন করা যায় না। দেবব্রত ভট্টাচার্য একজন গুণী এবং শিক্ষিত মানুষ, একজন রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি, অর্থনীতিবিদ। তিনি যখন 15 বছরের পিছনের গল্প টেনে আবারও বলেন যে 15 বছরে আমরা দেখেছি শেখ হাসিনা থাকতে পারেনি, এবারও যদি কেউ টেকনিক্যালি দিনের ভোট রাতে করে, রাতের ভোট সকালে করে, তাহলে সে থাকতে হয়তো পারবে না। তাহলে আমরা 15 বছরে দেখে কি শিখলাম, কি পরিবর্তন হলো, আমরা কতটুকু এগোলাম? 15 বছর দেখতে যে 1,500 শুধু লোক না, অন্তত 20,000 লোককে হত্যা করা হয়েছে কমপক্ষে। এই হত্যাকাণ্ডগুলোর পরে আবারও কি আমাদের 20,000 লোককে প্রাণ দিতে হবে? তাহলে দেবব্রতর মতো শিক্ষিত মানুষরা যখন সবকিছুকে খুব সহজ করে দেখান এবং আমেরিকা ইন্ডিয়ার ভূমিকাকেও মানুষের একটা বাঘ আসছে এরকম একটা মন্তব্য করে দেখান, তখন সন্দেহ তো আরো দানা বাঁধে। করেছেন, এটা সঙ্গত প্রশ্ন। আমাদের যখন আমরা আমাদের সুপারিশ দিয়েছি, অন্তত 250টা সুপারিশ দিয়েছি আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে। তো আমাদের বোধহয় 27-28টা আমরা ওই যে 6টা সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার পর তো ঐক্যবদ্ধ কমিশন গঠন করা হলো। তো ওই ঐক্যবদ্ধ কমিশন আমরা 166টা চিহ্নিত করেছি। আমাদের উপর দায়িত্ব ছিল যে 6টা কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, যে সুপারিশগুলো করেছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলোতে রাজনৈতিক ঐক্যবদ্ধ সৃষ্টি করা দরকার, সেই নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করা। তো আমার যতটুকু মনে পড়ে, আমরা 27টার মতো আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে এগুলো যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করা দরকার। আর বাকিগুলো আমরা তো এই যে সরকার অনেক কিছু করতে পারত, যেগুলো করা হয়নি এবং করা উচিত ছিল, এবং এই সুযোগ আর আসবে কিনা আমি নিশ্চিত নই। এটা তো অনেক মূল্যের। কিন্তু স্যার, এইটার কারণটা কি? মানে সবাই, যেমন গণমাধ্যম সংস্কার কমিশনে যারা ছিলেন তারা, বা ধরেন সরকারি কর্মচারী কর্মকর্তা সংস্কার কমিশনে ছিলেন তারা,
এমনকি সংবিধান সংস্কার কমিশনে যারা ছিলেন তাদের বাইরে যারা আছেন তারা সকলেই এই সংস্কার প্রক্রিয়াটা, যেটা বাছাই প্রক্রিয়া, ঐকমত্য কমিশন, পুরো ব্যাপারটার মধ্যেই তারা এক ধরনের মানে কেমন জানি একটা উৎসাহহীনতা, কেমন জানি একটা গা ছাড়া ভাব, কেমন জানি একটা কোনো মতে নামকা ওয়াস্তে এটা করা। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে এই যে রাজনৈতিক দল, রাজনৈতিক দলে গণতন্ত্রায়ন হইতে হবে, রাজনৈতিক দলের স্বচ্ছতা থাকতে হবে যদি আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তো আমাদের যেটা, আমরা আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা সুপারিশ করেছিলাম রাজনৈতিক দলগুলো যেন তথ্য অধিকার আইনের আওতায় আসে, যাতে তাদের স্বচ্ছতা নিশ্চিত হয়। আমি তো এর আগে আদালতে গিয়েছিলাম, তাদের ওই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছিলাম যে তাদের যে আয় ব্যয়ের হিসাব রাজনৈতিক দলগুলো দেয়, এগুলো নির্বাচন কমিশন ফাইলবন্দি করে রাখতো, এবং আমরা আদালতে গিয়ে প্রতিকার পেয়েছি, এবং ওটা এখন ওই যে উন্মুক্ত। তো এই আমরা বলেছি নির্বাচন, রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সংবিধান শিক্ষিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তাই তাদের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা সুপারিশ করেছিলাম রাজনৈতিক দলের গণতন্ত্র স্বচ্ছতার জন্য, এবং এগুলো অপরিহার্য, যদি দেশে গণতন্ত্র স্বচ্ছতা দায়বদ্ধতা এগুলো সৃষ্টি করতে হয়, তাহলে তাদেরকে এই রাইট টু ইনফরমেশন, তথ্য অধিকার আইনে আনা দরকার। এবং এই নিয়ে এই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এবং এটা জুলাই জাতীয় সনদেও অন্তর্ভুক্ত আছে, এবং এটার জন্য কোনো সংবিধান সংস্কারও করতে হবে না, কিছু করতে হবে না, শুধু একটা পরিবর্তন আনতে হবে। এই একটা বাক্যের ওই যে 2-3টা শব্দ, যে কর্তৃপক্ষ, আরটিআইতে কর্তৃপক্ষ একটা সংজ্ঞা আছে, কারা কারা কর্তৃপক্ষ, শুধু বলা যে রাজনৈতিক দলও কর্তৃপক্ষ, এই হলেই হয়ে যায়। মানে আমি এই শেষ পর্যন্ত, এবং আমি নয়, শুধু আমাদের অনেক বন্ধুরাও শেষ পর্যন্ত চেষ্টা করেছি, এবং বহুবার আলাপ করেছি তাদের সাথে, বহুভাবে তাদেরকে বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আপনি যে আপনি পারেন না, এটা কি আপনার এই অবস্থানের কারণ, যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনেও আপনি দায়িত্ব পালন করলেও আপনি অন্তর্বর্তী অংশ ছিলেন না, সেটা আপনি ক্লিয়ার করতে চাইছেন, কিন্তু আপনি এরকম গুরুত্বপূর্ণ কমিশনগুলোর দায়িত্ব পালন করে আপনি সরকার থেকে নিজের আলাদা করতে চাইলেন কেন? মানে সরকারের ব্যর্থতার দায় আপনি নিতে চান না, নাকি সরকারের সাথে আপনি সরকারের আমি কোনো সিদ্ধান্তের সাথে যুক্ত ছিলাম না। আমাদের যেই কাজগুলো ছিল সেগুলো সুপারিশ। ওকে, আমরা নির্বাচন ব্যবস্থা কমিশনের পক্ষে সুপারিশ করেছি, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা ওই দুতিয়ালির কাজ করেছি, আমরা ওই যে ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছি। তো আমি তো সরকারের কোনো সিদ্ধান্তের সাথে যুক্ত না, এবং কোনো রকম ওই যে কোনোভাবেই না। এই যে আমাদের কাজটা আমরা করেছি, এবং আমি কোনো রকম ওই যে সরকারের একটা ফুটো পয়সা বেতন ভাতা নেইনি। আমাকে নিয়োগে দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থা সুজনের সম্পাদক হিসাবে। তো আমি তো সরকারের, এ তো কোনোভাবেই আমি সরকারের অংশ নই, সরকারের সিদ্ধান্তের কোনো অংশ নয়। আমরা ব্যাপারটা হলো যে আমরা প্রফেসর ইলিয়াসকে দেখলাম যে তিনি সংস্কার কমিশনের সদস্য, পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের আহ্বায়ক বা সমন্বয়ক বা সহসভাপতি হয়ে তারপরে আবার সরকারের মধ্যে যোগ দিলেন। তো সেই জন্য আমরা প্রফেসর আলী রিয়াজকে যেরকম দেখেছি, আমরা কেন এটা মনে করবো না যে প্রফেসর বদিউল আলম মজুমদার, ডক্টর বদিউল আলম মজুমদারও আসলে সরকারের একটা যোগ দিয়েছি? যোগ দেই নাই আমি, এটা এরকম থাকে না, কেউ হচ্ছে প্রকাশ্যে যোগ দেয়, কেউ হচ্ছে। আমার যেই দায়িত্ব, যে ভূমিকা, সেই ভূমিকা আমি পালন করে আমি আমার যেই জায়গা থেকে আমাকে নিয়োগে দেওয়া হয়েছে সুজনের সম্পাদক হিসেবে, আমি আবার সেই দায়িত্বে ফিরে এসেছি। সো এটা আমি জানতে চাইছি, আমাদের অনেকে বলে আমাদের তো ভোটটায় জিতে আসতে হবে, তো জিতে আসতে হলে, আর জামাতের আমি তো বলছেন যে না, এটা তো আসলে প্রস্তুত জিতে আসা মানে ওই আমি যে কথা বললাম, যে যা বলিস ভাই, আমার ক্ষমতা চাই। এবং এটার সঙ্গত কারণও আছে, আপনাকে একটু আপনার দর্শকদের জন্য, আমরা এই যে আমরা তো আমাদের উদ্যোগে কিন্তু হলফনামার বিধান হয়, এবং হলফনামাগুলো আমরা প্রাতিষ্ঠানিকরণের চেষ্টা করেছি, আমরা এগুলো তথ্য নিয়ে মানুষকে ক্ষমতায়িত করার চেষ্টা করেছি, তথ্য দিয়ে যাতে তারা জেনে শুনে বুঝে ভোটাধিকার পালন করতে পারে। এবার এবং 2024 সালে আমরা একটা এই যে সব প্রার্থীদের
আয় কি হয়েছে, আমরা এরকম একটা এই যে গ্রাফ তৈরি করেছি যে আওয়ামী লীগের প্রার্থীদের ওই যে হলফনামার বিধান আসে 2008 সাল থেকে। তো এই আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চরম অবক্ষয়, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধে। কিন্তু স্যার রাজনীতিটা যেমন আমি পলিটিশিয়ানদের মাঝে মাঝে জিজ্ঞেস করি যে ইলেকশন আসলে তো সুযোগ হয়, তো গত 10-12 বছর ধরে এই প্রশ্নে রাজনীতিবিদরা খুব বিব্রত হয়। আমি তাদের জানতে চাই যে ভাই আপনার পেশা কি? এখন ঘটনা হয়েছে যে একমাত্র কিছু কমিউনিস্ট পার্টিদের মনে হয় কিছু হোল টাইমার আছে যাদেরকে পার্টি থেকে বেতন দেয়, এছাড়া তো আর কারো কোনো পার্টি থেকে বেতন নাই। তো তাদের পেশাটা রাজনীতি কি? আপনার নেতা যদি বলে আমার পেশা রাজনীতি, পেশার থেকে আমার আয় হয়, তো তাহলে তাদের কর্মী সমর্থকদের তো আপনাকে বেতন দিতে হবে। অ্যাবসলিউটলি। মানে এটা তো এটা তো কোনো এটা মানে আপনার পেশা মানে আপনার যেখান থেকে আপনার আয় করার সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশে যারা রাজনীতি করতেছেন, এখন যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, তাদের নেতা থেকে শুরু করে যারা মানে সদস্য আছে, তাদের সবার ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখি যে তারা শুরু থেকেই তারেক রহমান এতদিন ধরে ইংল্যান্ডে থাকলেন, তাহলে কে খরচ নির্বাহ করলো, এটা যেরকম প্রশ্ন। আবার ধরেন জামায়াতের যিনি প্রধান আছেন ডক্টর শফিকুর রহমান, উনি তো আর উনি পেশা চিকিৎসা লিখলে তো হবে না, উনি তার চিকিৎসা করতে পারছেন না, অনেক ব্যস্ত মানুষ। তাহলে উনার তো কোনো না কোনো একটা জায়গা থেকে তার আয় হইতেছে। মানে জিজ্ঞেস করলে তারেক সাহেবের ক্ষেত্রেও বলে যে উনার স্ত্রী এনএচএস এর ডাক্তার, তো এনএচএস এর বেতন স্যার আপনিও মানে একটা তো আবার ডক্টর শফিকুর রহমান কি তার স্ত্রীর আয় চলতেছেন, মানে বা স্ত্রীর আয় রোজাতে পারে, হিসাবটা কি? এইসব ক্ষেত্রে স্বচ্ছতা দরকার উচিত না? অবশ্যই। এবং মানে দুই দলের প্রধানের ক্ষেত্রে কিন্তু আমি একই জিনিস। এবং আমাদের এবং হলফনামার বিধানটা আমরা ওই যে এইসব তথ্য যাতে জনগণ জানতে পারে এবং জনগণ সেই সব তথ্যের ভিত্তিতে ক্ষমতায়িত হয়ে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই জন্যই কিন্তু আমরা আদালতে গিয়েছি। আপনার মনে আছে বোধহয় সেই হাইকোর্টের রায় যে জাস্টিস মতিন, যিনি আমাদের এখন ওই যে ভারপ্রাপ্ত সভাপতি, তো ওনার রায়টা কিন্তু আপিল বিভাগ গোপনে, এটার ব্যাপারে গোপনে ওই লিভ টু আপিল করে গোপনে সেই আপিলের ডিভিশনে গেল গোপনে, এবং জালিয়াতি হয়েছে এবং আমি লিখেছি এটা, আমার মনে হয় আমি লিখেছি বহুবার। এবং ওটার পরে ওই যে অ্যাপিল ডিভিশন এটা ফুল কোর্ট এই রায়টা বাতিল করে দিল যে অ্যাপিল ইজ গ্র্যান্টেড। তো এই ডক্টর কামাল, উনি আমাদের লয়ার ছিলেন, উনি বলছেন যে এই জন্য আমরা দেশটা স্বাধীন করি নাই, এবং আপনারা যদি এই রায়টা যদি প্রত্যাহার না করেন, সে আবু সাফার কাহিনী, বিখ্যাত আবু সাফার কাহিনী, তো আদালত ত্যাগ করবো না। যোধপুর বিমানবন্দর থেকে